যে জাতি রক্ত দিতে পারে, যে জাতি রক্ত দেশের জন্য, গণতন্ত্রের জন্য রক্ত ঝরাতে পারে, সেই জাতি দেশকে অনেক ভালোবাসে। আমাদের অর্থনৈতিকভাবে আমাদের পররাষ্ট্রনীতিটা আমরা যদি আরও শক্তিশালী করতে পারতাম এবং সাম্যের ভিত্তিতে আমরা যদি পররাষ্ট্রনীতিটা তৈরি করতে পারতাম, বন্ধুত্বের ভিত্তিতে যদি তৈরি হতো এবং পারস্পরিক বোঝাপড়ার মধ্যে, সাম্যতার মধ্যে যদি তৈরি হতো, তাহলে আজকে আমাদের এই আগ্রাসনের শিকার হতে হতো না। আজকে আমাদের এই পাখির মতো গুলি খেয়ে আমাদের সীমান্তে আমাদের কৃষকদেরকে মরতে হতো না। কারণ পার্বত্য চট্টগ্রাম চুক্তির আজকে ২৮ বছর পূর্তি। আসলে এটার সুফল এবং কুফল দুটাই কিন্তু আছে। যখন পার্বত্য চুক্তি করে ১৯৯৭ সালের ২রা জানুয়ারি, তখন আওয়ামী লীগ ক্ষমতাসীন। সেদিন আমাদের দল থেকে আমরা বলেছিলাম যে যে চুক্তিগুলো হবে সেগুলো সেখানে পার্বত্য চট্টগ্রামের যারা অঞ্চলে স্বায়ত্তশাসন রাজনৈতিক যে অধিকার চায়, বা ভূমি বিরোধ নিষ্পত্তি ও জমি অধিগ্রহণের যে অধিকার চায়, উন্নয়ন প্রকল্প অর্থনৈতিক সুবিধা চায়, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সেবার উন্নতি এবং পাহাড়ি জনগোষ্ঠীর যে সাংস্কৃতিক ও ভাষাগত যে তাদের অধিকার, সেগুলো সাম্যের ভিত্তিতে যেন সেভাবে যোগানো করা হয়। কিন্তু আজকে ২৮ বছর পরও আমরা দেখলাম যে সংঘাত লেগে আছে জনগোষ্ঠীর মধ্যে। পাহাড়ি জনগোষ্ঠী এবং বাঙালি জনগোষ্ঠীর মধ্যে একটা বৈষম্য তৈরি হয়েছে এবং চুক্তির কিছু ধারা সংবিধানের সাথে সাংঘর্ষিক আছে। তারপরে যদি বলেন ভূমি বিরোধ নিষ্পত্তি, এটা এখনও অমীমাংসিত আছে। প্রায় আমরা ওখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি দেখি এবং এই পরিস্থিতিটা আমার কাছে মনে হয় যে ভিন্ন কোনো প্রতিবেশী কোনো দেশ সেটাকে অনুমোদন দেয় কিনা, প্রশ্রয় দেয় কিনা, এই অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করার জন্য, সেটিও আমাদের দেখবার ব্যাপার আছে। তো আমরা যে রাজনীতি করি, আমাদের দেশটা তো সবার আগে, আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সবার আগে। এটা যদি আমরা মাথায় রেখে আমরা চলতাম বা চলি, তাহলে আমরা দেশ ছোট হতে পারি, আমাদের পরিধি আয়তন ছোট হতে পারে, আমরা অন্যান্য দেশের তুলনায় অর্থনৈতিকভাবে গরিবও হতে পারি, কিন্তু আমরা কিন্তু মানসিকভাবে আমরা কিন্তু গরিব নই। কারণ ৭১ সালে আপনি জানেন যে আমরা যুদ্ধ করে কিন্তু দেশ স্বাধীন করেছি। ৫২ সালে আমরা ভাষা আন্দোলন করেছি আমরা রক্ত দিয়ে। কাজে যে জাতি রক্ত দিতে পারে, যে জাতি রক্ত দেশের জন্য, গণতন্ত্রের জন্য রক্ত ঝরাতে পারে, সেই জাতি দেশকে অনেক ভালোবাসে। সেই জন্য আমাদের দেশের রফিক ভাই, তাহলে কেন এই বিগত ২৮ বছরে কয়েকটি রাজনৈতিক দলকে দেখেছি তারা সরকার পরিচালনা করেছে, তাহলে এই ২৮ বছরে কেন এই শান্তি প্রতিষ্ঠা এখনো সম্ভব হয়নি? আমি বলবো যেখানে নতজানু পররাষ্ট্রনীতি এটা অন্যতম দায়ী। আমাদের অর্থনৈতিকভাবে আমাদের পররাষ্ট্রনীতিটা আমরা যদি আরও শক্তিশালী করতে পারতাম এবং সাম্যের ভিত্তিতে আমরা যদি পররাষ্ট্রনীতিটা তৈরি করতে পারতাম, বন্ধুত্বের ভিত্তিতে যদি তৈরি হতো এবং পারস্পরিক বোঝাপড়ার মধ্যে, সাম্যতার মধ্যে যদি তৈরি হতো, তাহলে আজকে আমাদের এই আগ্রাসনের শিকার হতে হতো না। আজকে আমাদের এই পাখির মতো গুলি খেয়ে আমাদের সীমান্তে আমাদের কৃষকদেরকে মরতে হতো না। আজকে ফেলানির লাশ ঝুলে থাকতো না। সুতরাং এই ব্যাপারগুলো আমাদেরকে আবার নতুন করে নিয়ে আসে। আজকে এই ২রা ডিসেম্বর ২৮ বছর পরে আমরা সে কথাই বলতে চাই যে পার্বত্য চুক্তির যে ইচ্ছা এবং যে প্রত্যয়, প্রতিশ্রুতি নিয়ে তৈরি হয়েছিল, সেটি আগামী সরকার যে আসবে ১২ই ডিসেম্বরে, ফেব্রুয়ারিতে আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনে নিশ্চয়ই যে সরকারটি জনগণের ভোটে আসবে, সেই সরকারটি পার্বত্য চুক্তি। রফিক ভাই, আমরা একটু যেতে চাই, আপনি নির্বাচনের কথা বলছিলেন, ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলছিলেন, তাহলে এই যে নির্বাচন নিয়ে সাধারণ মানুষ সহ প্রত্যেকটা রাজনৈতিক দলের মাঝে কিন্তু একটা উৎসাহ উদ্দীপনা ছিল, তবে সবকিছু ম্লান করে দিয়েছে সাম্প্রতিক সময়ে বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে। তাহলে এই যে এই বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে নানা সমীকরণের জন্ম দিয়েছে এবং এখানে অনেকে -2 ফর্মুলার কথা বলছেন, আসলে এখানে আপনি কি দেখছেন এই নির্বাচনকে সামনে রেখে? আপনাকে ধন্যবাদ। মানুষ কিন্তু নির্বাচনমুখী, দীর্ঘদিন যাবৎ মানুষ সুষ্ঠুবাদ নির্বাচন থেকে বঞ্চিত, ভোটাররা ভোটাধিকার থেকে বঞ্চিত। প্রায় ৩.৫ কোটি তরুণ ভোটার আজও ভোট দিতে পারে নাই। সুতরাং ভোট কিন্তু, ভোটের রাজনীতি, নির্বাচনের রাজনীতি কিন্তু এগিয়ে চলেছে। সাম্প্রতিককালে যে আমাদের গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে তিনি আপনার এভারকেয়ার হসপিটালে আছেন, ওনার জন্য প্রতিনিয়ত সারা বাংলাদেশে আমাদের শুধু দলের মাঠের কর্মীরা নয়, সকল স্তরের মানুষ, সকল পেশার মানুষ, সকল ধর্মের মানুষ
দোয়া করছেন। দোয়ার চেয়ে শক্তিশালী কিন্তু কিছু নেই, এবং দোয়ার বরকতে আল্লাহর মতে ম্যাডাম কিন্তু আরও কয়েকবার মৃত্যুর মুখ থেকে আল্লাহ ফিরিয়ে নিয়ে আসছেন। আল্লাহ হচ্ছেন মহামহিম। তো তিনি দেখছেন যে সমগ্র দেশবাসী বেগম খালেদা জিয়ার জন্য তাকিয়ে আছে, এবং একই সাথে আমাদের দল বা আমরা কিন্তু এই কথা বলিনি যে ম্যাডাম অসুস্থ, নির্বাচনের ব্যাপারটা কোন দিকে নিয়ে যাবে। নির্বাচনের সিস্টেম কিন্তু চলবে, নির্বাচন সময় মতো নির্বাচন হবে, সেটাও আমরা বিশ্বাস রাখি। আর আপনি যদি বলেন যে প্রাকৃতিক কোনো দুর্যোগ, যেমন এই যে ভূমিকম্প হয়েছিল কয়েকদিন আগে, ভূমিকম্পের কারণে কেউ কেউ মনে করেছে ভূমিকম্প কি এভাবে চলতে থাকবে নাকি। ভূমিকম্প, খরা, ঝড়, বন্যা এগুলো তো আমাদের আছেই, সাম্প্রতিক লেগে আছে। এগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। সুস্থ হওয়া, অসুস্থ থাকা এগুলো আছে। তো বেগম খালেদা জিয়ার অসুস্থতাটা এটা একটা ভিন্ন মাত্রা ধারণ করে। কারণ দেখেন যে গতকাল আমরা দেখলাম যে সরকার বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ একজন মানুষ হিসেবে, যদিও তিনি সাবেক প্রধানমন্ত্রী, 3 বার প্রধানমন্ত্রী, এবং সুষ্ঠু নির্বাচনে তিনি জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, এমনকি 5টি আসনে। রফিক ভাই, আমি একটু যুক্ত করতে চাই। আপনি দেখেছেন যে যদিও গুরুত্বপূর্ণ, তারপরেও সরকারের পক্ষ থেকে যেহেতু ওনাকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে আমি একটু বলতে চাই, সেই জন্য আমি আমার দলের কর্মী হিসেবে, আমার দলের পক্ষ থেকে সরকারকে, রাষ্ট্রকে এবং সকলের ইচ্ছার কারণে তো এটা হয়েছে, জনগণের সকল জনগণকে আমি কর্মী হিসেবে আমি শুভেচ্ছা জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আসলে আপনি